আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সাক্ষ্য আইন 1872-এর লেকচার 5 নিয়ে আলোচনা করবো। আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য। পূর্ববর্তী লেকচারে আমরা ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ওরাল এভিডেন্স কাকে বলে এবং সেক্ষেত্রে ওই ওরাল এভিডেন্সের প্রকারভেদ সমূহ দেখছিলাম এবং সেটার অ্যাপ্লিকেবল এবং এই ওরাল এভিডেন্স সম্পর্কে আমাদের এভিডেন্স একটা যা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা এই ডকুমেন্টারি এভিডেন্স যেটা আছে, ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে সাক্ষ্য আইনে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। আর এই বিষয়টা আমরা আজকে ডিটেলে আলোচনা করব। সাক্ষ্য আইনের তিন ধারায় আমরা দেখেছিলাম সাক্ষ্য আইনের তিন ধারায় এই সাক্ষ্যকে তিনটা ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, আরেকটা দালিলিক সাক্ষ্য, আরেকটা হচ্ছে শারীরিক সম্বন্ধীয় বা ফরেনসিক এভিডেন্স। হ্যাঁ, তো এর মধ্যে দুই নাম্বারটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। তো দালিলিক সাক্ষ্যকে আবার দুই প্রকারে ভাগ করা যায়, যথা প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্যকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে ধারা 61-তে, এবং মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে ধারা, ওই যে এই ডিভাইডটা করছে, দলিলের বিবরণ প্রমাণ করা যায় দুইটা আহ সাক্ষ্য দ্বারা, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা, সেটা বলা আছে সাক্ষ্য আইনের 61 ধারায়। ঠিক আছে, সাক্ষ্য আইনের 61 ধারায় বলা হয়েছে যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যায়। আর 62 ধারায় প্রাথমিক সাক্ষ্য এবং 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। ঠিক আছে, একটা দলিলের বিবরণ প্রমাণ করা যায় দুইটা ভাবে, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। এটা বলা আছে সাক্ষ্য আইনের 61 ধারায়। সাক্ষ্য আইনের 61 ধারায় বলছে কি, একটা দলিলের বিবরণ প্রমাণ করা যায় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। হ্যাঁ, আর প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা বলা আছে কোথায়, বা প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে ধারা 62-তে, এবং মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে ধারা 63-তে। মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে কোথায় বলা আছে? ধারা 63-তে। তো সকল ক্ষেত্রে সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হচ্ছে যে 64 ধারার যে বিধান সাক্ষ্য আইনের, সেই বিধানে বলছে যে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। যদি প্রাথমিক সাক্ষ্য অ্যাভেলেবেল থাকে এবং প্রাথমিক কোনো প্রকারের ঝামেলা না থাকে, কোনো প্রকারের আহ আহ, ব্যতিক্রম না থাকে, তবে অবশ্যই সকল ক্ষেত্রে সকল ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো আছে, দালিলিক সাক্ষ্য, সেগুলা প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে, দলিল প্রমাণ করতে হবে। আর 65 ধারায় কিছু ব্যতিক্রম বলে দিয়েছে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম বলে দিয়েছে, যে সেই সকল ব্যতিক্রমের ভিত্তিতে যখন প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও দলিল প্রমাণ করা যেতে পারে, দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে। এখন আমরা দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স মানে কি, এটা যদি আমরা একটু বুঝতে চাই, সাক্ষ্য আইনের তিন ধারা অনুযায়ী আমরা যে পড়েছিলাম, সেখানে বলছে কি, যে আদালতের পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল করা হয় সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। আদালতের পরিদর্শনের জন্য, আদালতের বিবেচনার জন্য, একটা জাজমেন্টে পৌঁছানোর জন্য যে সকল দলিল দাখিল করা হয় সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। এটা আমরা যখন তিন ধারা পড়েছিলাম, সেখানে আমরা সাক্ষ্যের যে ডেফিনেশন দেখেছিলাম, সেখানে আমরা দালিলিক সাক্ষ্য বলতে এই এই ডেফিনেশনটা আমরা পড়েছিলাম। আর 1872 সালের এভিডেন্স একটা যখন 2022 সালে অ্যামেন্ড করা হয়, তখন এর সাথে সংযুক্ত করা হচ্ছে ডিজিটাল ডকুমেন্ট বা ডিজিটাল রেকর্ড। তো ডিজিটাল রেকর্ড গুলাও হচ্ছে কি, দালিলিক সাক্ষ্যের একটা অন্তর্ভুক্ত হবে। তো 61 ধারায় দলিলের বিবরণ প্রমাণ, 61 ধারায় বলছে কি, দলিলের বিবরণ প্রমাণ, কোন দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য দ্বারা অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। 61 ধারায় বিধান করা হয়েছে কি, কোন দলিলের বিবরণ, এই দলিলটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। আবার 64 ধারায় বলছে কি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত, মানে কয়েকটা ব্যতিক্রম বলে দেওয়া আছে 65 ধারায়, ওই ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রেই অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারাই দলিলটা প্রমাণ করতে হবে। যদি যেসব ব্যতিক্রম আছে সেসব ব্যতিক্রম বাদে সকল ক্ষেত্রেই আহ প্রাথমিক সাক্ষ্য দ্বারা এটাই হচ্ছে দলিলটা প্রমাণ করতে হবে। 61 ধারা অনুযায়ী
কোন দলিল বিবরণ দুই প্রকারের প্রমাণ করা যেতে পারে, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। হ্যাঁ। আর 64 ধারায় বলছে কি যে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রেই প্রাথমিক সাক্ষ্য দ্বারা হচ্ছে কি দলিলটা প্রমাণ করতে হবে। 62 ধারায় বলছে কি প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, 62 ধারায় বলছে। আমরা তো 61 ধারায় পড়লাম যে হচ্ছে আহ ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারাই দলিলটা প্রমাণ করতে। হ্যাঁ। এখন আমরা 62 ধারায়, সরি, এটা পড়ছিলাম হচ্ছে আমরা 64 ধারা, আর 61 ধারায় পড়ছিলাম কি যে দলিলের বিবরণ প্রমাণ করা যায় প্রাথমিক সাক্ষ্য দ্বারা এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। তো এখন 62 ধারায় প্রাথমিক সাক্ষ্যের যে ডেফিনেশন সেটা বলা আছে কি, আদালতের পরীক্ষণ বা পর্যবেক্ষণের জন্য স্বয়ং যে দলিলটি দাখিল করা হয় সেই দলিলটি প্রাথমিক সাক্ষ্য বলে গণ্য হবে। মানে মূল যে দলিল, মেইন ডকুমেন্ট, সেটাই হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স বা মূল দলিল, অরিজিনাল ডকুমেন্ট হলো সর্বোত্তম সাক্ষ্য। এবং 64 ধারা অনুসারে দলিলের বিবরণ প্রমাণ করতে প্রাথমিক সাক্ষ্য সর্বপ্রথম দাখিল করতে হবে, এবং এটা সর্বোত্তম সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে যেমন প্রত্যক্ষ সাক্ষ্যের ক্ষেত্রে যেমন মৌখিক সাক্ষ্য সর্বোত্তম সাক্ষ্য, এবং দলিল ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে হচ্ছে মূল দলিল হচ্ছে সর্বোত্তম সাক্ষ্য বা প্রাথমিক সাক্ষ্য। 62 ধারা অনুসারে প্রাথমিক দলিল বলতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো হচ্ছে কি আদালতের পরীক্ষণ বা পরিদর্শনের জন্য দাখিলকৃত স্বয়ং মূল দলিলটি হচ্ছে প্রাথমিক দলিল। আরেকটা হচ্ছে কতিপয় খণ্ডে সম্পাদিত দলিলের প্রত্যেক খণ্ড উক্ত দলিলের প্রাথমিক সাক্ষ্য। যদি কোন একটা দলিল কয়েকটা খণ্ডে ভাগ করা থাকে তবে প্রত্যেকটা খণ্ডই হচ্ছে উক্ত দলিলের প্রাথমিক সাক্ষ্য। এবং যখন কোনো দলিল প্রতিলিপি সহ সম্পাদিত হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটি প্রতিলিপি সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য। হ্যাঁ। প্রতিলিপি বলতে কি যে একটা ডকুমেন্ট বানাইলেন, প্রিন্ট করলেন একটা ডকুমেন্ট, এই সেম ডকুমেন্টটাই যখন সেম ওয়েতে 10টা প্রিন্ট করবেন তখন এই 10টা প্রিন্টই আপনার ওই মেইন ডকুমেন্ট বা প্রাথমিক সাক্ষ্য। কিন্তু এর একটা প্রিন্ট করে যদি আপনি এর থেকে ফটোকপি করেন, এই ফটোকপি করলেন 50 কপি, কিন্তু ফটোকপির যে 50 কপি, আর যে মেন কপিটা থেকে ফটোকপি করছেন সেই মেন কপিটা হবে হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর ওই যে ফটোকপি গুলা করলেন সেগুলো হবে মাধ্যমিক সাক্ষ্য। সেক্ষেত্রে ফটোকপি কিন্তু প্রাথমিক সাক্ষ্য হবে না, ফটোকপি হবে কি মাধ্যমিক সাক্ষ্য। আমরা মাধ্যমিক সাক্ষ্য অলরেডি বুঝে ফেলছি 62 ধারা থেকে, যে মূল কপি গুলা ছাড়া বাকিগুলো হচ্ছে মাধ্যমিক কপি। 63 ধারায় মাধ্যমিক কপির সংজ্ঞা দেওয়া হয়েছে। 63 ধারায় বলা হয়েছে কি মাধ্যমিক সাক্ষী হলো সার্টিফাইড কপিস, জাবেদার নকল। মানে মূল কপির সার্টিফাইড কপি যেগুলো থাকবে সেটা হচ্ছে কি প্রত্যায়িত হুবহু অবিকল নকল যেগুলো আছে। জাবেদা নকলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তার উক্ত নথিতে অবিকল নকল বা প্রত্যায়িত কপি ইত্যাদি লিখে দেয়। হ্যাঁ, এই যে এই অবিকল নকল বা জাবেদা নকল সার্টিফাইড কপি গুলো হবে কি মাধ্যমিক সাক্ষী। মূল কপির সার্টিফাইড কপি হচ্ছে কি মাধ্যমিক সাক্ষী, আর মূল কপিটা হচ্ছে প্রাথমিক সাক্ষী। তারপর হচ্ছে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, কপিস মেড বাই মেশিন, মানে ফটোকপির মাধ্যমে যে কপি গুলা করা হয় সেগুলো হচ্ছে কি মাধ্যমিক দলিল। মূল দলিল হতে বা সাথে তুলনা করে প্রস্তুতকৃত প্রতিলিপি, মানে মূল দলিলের সাথে তৈরি করে আপনি যদি সেম ওয়েতে অন্য আরেকটা দলিল আপনি বানান লিখে করেন, হ্যাঁ, তখন সেই দলিলটা হবে কি মাধ্যমিক সাক্ষী। প্রতিরূপ বা প্রতিলিপি, যে পক্ষ দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে কোনো দলিলের সঙ্গে হুবহু মিল আছে এমন কোন দলিল বা দলিলের প্রতিরূপ, মানে মূল দলিল করে নাই কিন্তু হুবহু এই দলিলের সাথে মিল আছে অন্য আরেকটা দলিল, সেই দলিলটা তখন মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। কিন্তু প্রাথমিক সাক্ষ্য যদি মূল দলিল থাকে সেই ক্ষেত্রে এই এই যে হুবহু মূল দলিলটা আছে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে যেটা ব্যবহার করবে সেটা অ্যাপ্লিকেবল হবে না। তারপর আছে বিবরণ বিষয়ে মৌখিক বিবৃতি, যে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে উক্ত দলিলটির বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে। যদি মূল দলিলটা না পাওয়া যায় তখন সেক্ষেত্রে এই যে যে ব্যক্তি দলিলটা দেখছে সে যদি হুবহু বর্ণনা করতে পারে ওই দলিলটা, তখন ওই দলিলটা যখন প্রস্তুত করা হবে ওই দলিলটা কি হবে, তখন ওই দলিলটা আহ, মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু যে ব্যক্তির এই সব দলিল ব্যাপারে ধারণা নেই, অজ্ঞ, ওই অশিক্ষিত বা অজ্ঞ ব্যক্তির দলিলের বিবরণ মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এই হচ্ছে আজকের আলোচনা। এর সাথে যদি হচ্ছে 65 ধারার যে বিধানটা করা হয়েছিল, 65 ধারায় যে সকল ব্যতিক্রম বলছিল, যে 64 ধারায় বলছিল যে ব্যতিক্রম ছাড়া সকল দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে।
তো 65 ধারায় কিছু ব্যতিক্রম বলছে। সেই 7টা ব্যতিক্রমের মধ্যে প্রথমটা হচ্ছে কি, যদি মূল দলিলটি যে ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলে থাকে, যে ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করতে হবে যদি এটা তার দখলেই রাখে, তখন মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ওই মাধ্যমিক সাক্ষ্যটা তখন অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, এমন ব্যক্তির নিকটে আছে যদি মূল দলিলটা আছে নাগালের বাইরে, আউট অফ রিচ, যার কাছ থেকে এটা এখন সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তখন ওই ব্যক্তি মাধ্যমিক দলিল ব্যবহার করে সেটা সাক্ষ্য দিতে পারবে। তারপর এমন ব্যক্তির দখলে আছে যে আদালতের প্রক্রিয়ার বাইরে, সে বিদেশে আছে বা লন্ডনে আছে, এমন একটা ব্যক্তির কাছে আছে যে ব্যক্তির কাছ থেকে এটা এখন আনা সম্ভব হচ্ছে না। তারপর হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত মূল দলিলটি প্রমাণ করতে হবে সেই ব্যক্তি তার প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব বা অবস্থা বা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করে নিলেন। মানে যে ব্যক্তির বিরুদ্ধে আপনি প্রমাণ করতে চান ওই ব্যক্তি যদি স্বীকার করে নেয় যে এই দলিলের অস্তিত্ব আছে, তখন আর মূল দলিলটা লাগে না, তখন প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই সেটা প্রমাণ করা যায়, দলিলের বিবরণ প্রমাণ করা যায়। যে ক্ষেত্রে মূল দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে, যে ক্ষেত্রে মূল দলিল হারিয়ে যায়, অনেক সময় পুড়ে যায় বা পোকা খেয়ে ফেলে, ওই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারবেন দলিলের বিবরণের ক্ষেত্রে। যে ক্ষেত্রে মূল দলিল সহজে হস্তান্তরযোগ্য না, এমন একটা আহ, দলিল যেটা হচ্ছে আপনি সহজে ইজিলি মুভ করতে পারেন, ওই ক্ষেত্রে আপনি, আমরা তো দলিলের সংজ্ঞায় বলছিলাম যে প্রাথমিক মানে যে কোনো প্রস্তরখণ্ড উপর যে কোনো কিছু লিখিত বিষয় বা চিহ্ন ইত্যাদি দলিল হিসেবে গণ্য হবে। তো এমন একটা পাথরের উপর ধরেন একটা লেখা ছিল যেটা আপনার প্রমাণ করতে হবে, তো সেই পাথরটা মানে উঠে আনা সম্ভব না, ওই ক্ষেত্রেও হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। আর যে ক্ষেত্রে মূল দলিলটি 74 ধারা অনুসারে সরকারি দলিল, পাবলিক ডকুমেন্ট যদি হয়, সরকারি দলিল তবে সেখানে যদি সেটা আনা পসিবল না হয়, সেই মূল দলিলটি যদি সরকারি দলিল হিসেবে আনা পসিবল না হয়, তবে তার সার্টিফাইড কপি আপনি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারেন। যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল সাক্ষ্য হিসেবে ব্যবহার করার বিধান আছে, যেই ক্ষেত্রে বিধান করাই আছে সার্টিফাইড কপি বা প্রত্যায়িত নকল ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রেও আপনি সেটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে দলিলের বিবরণ প্রমাণ করতে পারবেন। যে সকল দলিল আদালতে পরীক্ষা করে দেখার সুবিধাজনক না, যেমন যেমন একটা দলিল একটা ধরেন একটা বিপজ্জনক পদার্থের উপর বা ট্রাঙ্কের উপর কোন একটা বিষয় আছে, লেখা আছে, চিহ্ন আছে, যে বিষয়টা আদালতে এখন পরীক্ষা করা সুবিধাজনক না, এটা যদি ফাইটা যায় তবে আদালতের অবস্থা খারাপ হয়ে যাবে, সেই ক্ষেত্রেও মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করলে দলিলের প্রমাণের জন্য মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা আমরা দেখলাম আহ দালিলিক সাক্ষ্য কাকে বলে, দালিলিক সাক্ষ্য কত প্রকারের, এবং দালিলিক সাক্ষ্য যে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তো 64 ধারা বিধান 61 ধারা বিধান ছিল কি, দলিল বিবরণের ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। আর 64 ধারার বিধান হচ্ছে যে সকল ক্ষেত্রেই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে, যদি ব্যতিক্রম ক্ষেত্র গুলা না থাকে। 65 ধারায় যে ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম ছাড়া সকল দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। আর 65 ধারায় আমরা 7টা ব্যতিক্রম দেখছি, যেই ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য না দিয়েও মাধ্যমিক সাক্ষ্য দিয়েও হচ্ছে দলিলের বিবরণ প্রমাণ করা যায়। তো যদি কারো কোনো কোশ্চেন এবং কোয়ারিজ থাকে তবে জানাবেন, এবং যদি আহ কোনো বিষয়ে আপনারা বুঝতে অক্ষম হন তবে সেই বিষয়টাও আপনারা জানাবেন। হ্যাঁ, আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।